10 দিনের বেশি হয়ে গেল মলয়, ফুল 10 days, এখনো নো ক্লু নো লিড। মিডিয়া যা করছে তা বাদই দিলাম, কিন্তু মনে রেখো থানা থেকে কেসটা আমাদের হাতে এসেছে। এবার তো লালবাজারের ডিডির পেস্টিজ নিয়ে টানাটানি পড়ে যাবে। স্যার চেষ্টার তো কোনো কমতি নেই স্যার, যত রকম সোর্স পারি লাগিয়েছি। সকাল থেকে রাত স্যার এই কেসটা নিয়ে আছি। ভেতরের দিকে তাকাও, ভেতরের দিকে। আরে সোর্স তো বাইরের খবর আনবে, খুনির মনের ভেতর ঢোকার চেষ্টা করো। সেটাও করছি স্যার, জাস্ট একটা লিড যদি স্যার পাই। কালীঘাট থানা থেকে কয়েকশো মিটারের দূরত্বে দিনে দুপুরে নৃশংসভাবে খুন মহিলা। চূড়ান্ত আতঙ্কিত স্থানীয় মানুষ। প্রশ্ন থানার ভূমিকা নিয়ে। আমরা এখন শুনে নেব স্থানীয় বাসিন্দারা ঠিক কতটা আতঙ্কগ্রস্ত। মঞ্জুদি, 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 আমি ডল। কি দরজা খোলা কেন? মঞ্জুদি, মঞ্জুদি কোথায় তুমি? মঞ্জুদি, কি মঞ্জুদি, কি হয়েছে তোমার? মঞ্জুদি, এই শুনছো? শিগগিরি নিচে এসো। মঞ্জুদি, দেখো মঞ্জুদির কি হয়েছে, শিগগিরি। নমস্কার, আমি প্রেক্ষা। ফ্রেন্ডস অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশের রোমহর্ষক ক্রাইম সিরিজ ক্রাইম ক্রনিক্যালসের আরও একটি এপিসোডে আপনাদের স্বাগত। আসুন শুরু করা যাক সেই কাহিনী। কালীঘাট থানা থেকে এই মোটামুটি 700 মিটার দূরত্বে নেপাল ভট্টাচার্য স্ট্রিট। এক্স্যাক্ট লোকেশনটা হচ্ছে, একটু বুঝিয়ে বলি, বাদামতলা আষাঢ় সংঘের দুর্গাপুজোটা যেখানে হয় তার থেকে এই হাত 20 দূরত্বে। সেখানেরই একটা আবাসনের একটা ফ্ল্যাটের বেডরুমে 7 সকালে খুন। আবিষ্কার হলো 60 বছর বয়সী মঞ্জু ঘোষালের ছিন্ন ভিন্ন দেহ। ভদ্রমহিলা বিছানায় পড়ে আছেন উপুড় হয়ে, রক্তে প্রায় সম্পূর্ণ লাল হয়ে গেছে পরনের নাইটি। মঞ্জু দেবীকে চিৎ করার পর দেখা গেল গলার নলিটা কাটা, পেটেও ধারালো অস্ত্রের আঘাতে বেরিয়ে এসেছে নাড়ি ভুঁড়ি, আর এক গালে একটা ছড়ে যাওয়ার দাগ। ফ্ল্যাটের 2টো শোয়ার ঘর, তবে দুটোই তছনছ করেছে আততায়ী বা আততায়ীরা। আলমারির দাগ দেখে বোঝা যাচ্ছে সেটা হলো জোর করে খোলার চেষ্টা হয়েছে, সেটিও কিন্তু খুলতে পারেনি। খুনের পরে যে লুটপাটের চেষ্টা করা হয়েছে সেটা বুঝতে খুব বেশি বুদ্ধির প্রয়োজন হয় না। কালীঘাট থানা থেকে ওসি খবর দিলেন ডিসি সাউথ এবং লালবাজারের গোয়েন্দা প্রধানকে। 2 সিনিয়র আইপিএস অফিসার প্রায় একই সঙ্গে রওনা দিলেন কালীঘাট। হ্যাঁ বড়বাবু, ডিটেলগুলো বলুন একটু ডিটেলে শুনি। দোতলার ফ্ল্যাটে একা থাকতেন মহিলা, নাম মঞ্জু ঘোষাল। হাজবেন্ড মারা গেছেন অনেক দিন হলো। বডি প্রথম দেখেন ওর ওপর তলার, মানে 3 তলার নেবার ডলি রায়। দুজনের খুব বন্ধুত্ব ছিল স্যার। আমাদের খবর দেন ডলির হাজবেন্ড শেখর রায়। মঞ্জু ঘোষালের একটি মেয়ে স্যার, নাম মানসী মিত্র। শ্বশুরবাড়ি ওই সিথিতে। খবর দেওয়া হয়েছে স্যার। মোটিভটা কি মনে হচ্ছে, মানে কোনটা হলো কেন? মোটিভ তো একটা থাকবে। ঠিক বুঝতে পারছি না স্যার, তেমন কিছু মিসিং বলে তো এখনো জানতে পারিনি। মহিলা খুব সাবধানী ছিলেন, অচেনা কাউকে দরজা খুলে দিতেন না। তবে টেবিলে 2টো চায়ের কাপ রাখা আছে, আর পাশেই মাটিতে আরেকটা ভাঙা কাপ। দেখে মনে হচ্ছে স্যার 3 জন বসে চা খাচ্ছিল এবং তারা মিসেস ঘোষালের চেনা কেউই হবে। আর যেভাবে স্যার ব্রুটালি কুপিয়েছে,
মোটিভটাও মনে হচ্ছে স্যার পার্সোনাল। তার মানে অ্যাটলিস্ট দুজন খুনি, ডেফিনেটলি একজন নয়, অর মেবি ইভেন মোর, উই নেভার নো। ফরেন্সিক বিশেষজ্ঞরা খুঁজে দেখলেন ফ্ল্যাটের প্রতিটা ইঞ্চি, প্রতিটা কোণ। আঙুলের ছাপ পাওয়া গেল মূলত দুটো জায়গা থেকে, এক স্টিলের আলমারিতে, আর দুই ডাইনিং টেবিলের উপর রাখা দুটো চায়ের কাপে। দেখা হলো রান্নাঘরও, সেখানকার অবস্থা ঠিক কি? সিঙ্কে কিছু থালা বাসন পড়ে আছে, আর কাপ, প্লেট, বাটি, চামচ রাখা আছে কিচেনের তাকে, এই যেমন থাকে আর কি যে কোনো মধ্যবিত্ত বাড়িতে। আর তাজা সবজি পড়ে আছে ঝুড়ি ভর্তি। খুনের প্রাথমিক বিবরণ ফোনে শুনেই সিদ্ধান্ত নিয়েছিলেন কলকাতার নগরপাল কেসটা ডিডি করবে। ডিডি অর্থাৎ ডিটেকটিভ ডিপার্টমেন্ট। আর তদন্ত কে করবেন? না, হোমিসাইড শাখার তরুণ সাব ইন্সপেক্টর মলয় কুমার দত্ত। মঞ্জুদি আমার চেয়ে সামান্যই বড় ছিলেন। রোজ অন্তত একবার দেখা হতোই আমাদের। যোগাযোগের জন্য আলাদা কলিং বিল ছিল আমাদের দুজনেরই ফ্ল্যাটে, আলাদা আওয়াজ ছিল বেলের। কোনো দরকার হলে বা এমনি কথা বলার হলে বাজাতাম, তারপর হয় আমি যেতাম, না হয় উনি আসতেন। উনি এমনি বাড়ি থেকে বেরোতেন না? মাসে একবার করে ব্যাংকে যেতেন পেনশন তুলতে, ব্যাস ওইটুকুই। শরীর ভালো থাকতো না তো, প্রেশার, সুগার সবই ছিল। ইদানিং তো আবার হাঁটুর ব্যথা, বাতের ব্যথাটাও বেড়েছিল। মাসকাবাড়ি বাজার আর প্রতি সপ্তাহের বাজার তো বুলাই করে দিয়ে যেত। বুলা মানে মানুষই, ওনার মেয়ে, জামাইয়ের নাম দীপঙ্কর, সেও কখনো কখনো করে দিয়ে যেত বাজার। আচ্ছা, আর বাড়িতে বাইরের কি আর কেউ আসতো? না, সেরকম কেউ তো নয়। আমি, আমার স্বামী আর আমার ছেলে, এছাড়া উষা আসতো আর জগদীশ। উষাটাকে সকালে দেখেননি? দরজার বাইরে দাঁড়িয়ে কাঁদছিল। ওকে মেয়ের মতোই ভালোবাসতো মঞ্জুদি। আর জগদীশ এই বিল্ডিং এর জমাদার। ওরা দুজনেই আসতো রোজ। মিসেস ঘোষাল নিজের কাছে কি ক্যাশ বেশি রাখতেন? আলমারিতে থাকতো কিছু। মঞ্জুদি আর দাদা দুজনেই তো সরকারি সার্ভিস করতেন, টাকা পয়সার অভাব ছিল না ওদের। আলমারির চাবিটা কোথায় জানেন? না, সেটা তো কখনো জানার দরকার হয়নি। আচ্ছা, আপনার ছেলের সঙ্গে একবার কথা বলা যায়? হ্যাঁ হ্যাঁ, আজ তো এজেন্সি থেকে তাড়াতাড়ি চলে এলো খবরটা পাওয়ার পর। দাঁড়ান, ডেকে দিচ্ছি। সুমিত রায়, ডলি এবং শেখরের ছেলে সুমিতকে জিজ্ঞাসাবাদ শুরু করলেন মলয়। আপনি মিস্টার রায় কি করেন আপনি? ওই একটা ট্রাভেল এজেন্সি আছে আমার, কাছেই অফিস। বেশ। আচ্ছা, আপনার মায়ের সঙ্গে কথা বলে মিসেস ঘোষালের বাড়ির মোটামুটি একটা পিকচার পেয়েছি। কালকে বাড়িতে অচেনা কেউ ঢুকেছিল কিনা শুধু সেটাই জানতে পারিনি। আরে না, ঢুকলেও মঞ্জু মাসি দরজা খুলতোই না, ভেতর থেকে কে কি চাই এসব জিজ্ঞেস করতো। তবে তবে আপনি বলায় মনে পড়লো একজন এসেছিল কালকে ওই আনন্দবাজার থেকে, এই আনন্দবাজার এবিপি আর টেলিগ্রাফের একটা কম্বো অফার বিক্রি করতে। তখন ধরুন এই সকাল 9:30 হবে, আমি বেরোতে যাবো, সে সময় একটা বেল বাজালো। আমি বলে দিলাম আমাদের কম্বো ফম্বো লাগবে না, তখন যাত্রায় চলে গেল। আচ্ছা, ওই ভদ্রলোকের নাম নাম্বার পাওয়া যাবে? হ্যাঁ আছে আছে তো, একটা ভিজিটিং কার্ড রেখে গেছিল। এই দাঁড়ান দেখছি, এই যে পেয়েছি। হ্যাঁ, শুভঙ্কর দে। হ্যাঁ মলয়, কি প্রগ্রেস? স্যার, পোস্টমর্টম রিপোর্ট বলছে খুন হয় সকাল 9টা থেকে 10:30টার মধ্যে। বিল্ডিংয়ে স্যার দুটো ব্লক মিলিয়ে 32টা ফ্ল্যাট, প্রায় 100-র উপর রেসিডেন্ট। এমনি সকলের ইনিশিয়াল জিজ্ঞাসাবাদ অলমোস্ট কমপ্লিট, এখনো পর্যন্ত নাথিং সাসপিসিয়াস। তবে হ্যাঁ, সকলেরই বয়ান ক্রস চেক করতে হবে। আর ওই মোবাইলের কল ডিটেল রেকর্ডস ম্যাচ করার কাজও চলছে স্যার। কি মনে হচ্ছে? এনিথিং মিসিং? মিসিং বলতে স্যার, এই মিসেস ঘোষাল সবসময় গলায় সোনার চেন পরে থাকতেন, আর এই হাতে পরতেন সোনার চুড়ি, সেগুলোই যা মিসিং। বেশ। আর স্যার, ওই ফ্ল্যাটে
দুজন কাজ করত, উষারানী আর ওই জগদীশ যাদব। ওদের সঙ্গেও কথা হয়েছে সামনাসামনি, তবে সন্দেহজনক কিছু পাইনি স্যার। বাইরের লোক আর কেউ? সেদিন কোন ফ্ল্যাটে বাইরের কে কে এসেছিল তার খোঁজ চলছে স্যার, মানে ওই পেপারওয়ালা, দুধওয়ালা, কাজের লোক সবারই। তবে ওই যে আনন্দবাজারের লোকটার কথা বলেছিলাম তার সঙ্গেও কথা হয়েছে। মিসেস ঘোষালের ফ্ল্যাটে 9:30 নাগাদ বেল বাজিয়েছিল লোকটা, তবে সাড়া না পেয়ে 3 তলায় চলে যায়। বলল যে সিঁড়িতে নাকি কাউকে উঠতে বা নামতে দেখেনি। তার মানে তুমি এটা বলতে চাইছো যে যখন বেলটা বাজায় খুনি বা খুনিরা তখন ঘরের ভেতরেই ছিল? ইয়েস স্যার। ফ্যামিলির সঙ্গে কি কথা হলো? ফ্যামিলি বলতে মেয়ের সঙ্গে সামান্য কথা হয়েছে স্যার, আসলে খুবই আপসেট তো। ঠিক আছে, একটু শান্ত হলে আরেকবার কথা বলে দেখো যদি কিছু পাও। একটা কথা মনে রেখো মলয়, তোমার সাসপেক্ট লিস্টটা কিন্তু খুব লম্বা হওয়ার কথা নয়। চেনা কেউ ছাড়া মিসেস ঘোষাল কিন্তু দরজা খুলতেন না, সুতরাং খুনি বা খুনিরা ওনার পরিচিত, এটা ধরেই এগোতে হবে। রাইট স্যার। এতগুলো ফ্ল্যাট, তাদের বাসিন্দাদের সবার ব্যাপারে বিস্তারিত খোঁজ নিতে নিতেই কেটে গেল আরো দিন দুয়েক। তথ্য সংগ্রহের এই কাজটা যে ঠিক কি পরিমাণ নিরস হতে পারে সেটা তদন্তকারী অফিসার মাত্রই জানেন হাড়ে হাড়ে। অপরাধটা হয়তো করেছে 1 বা 2 বা 3 জন বা তার বেশি কয়েকজন, কিন্তু তদন্তের শেষে গিয়ে হয়তো চূড়ান্ত সাসপেক্টের লিস্টে নাম দাঁড়াবে বড়জোর 5 জনের কিংবা 6 জনের। তবুও অসংখ্য মানুষকে এই একই প্রশ্ন করে যেতে হয় পুলিশকে। যাকে প্রশ্ন করা হচ্ছে তার অপরাধের সঙ্গে কোনো যোগ থাকার সম্ভাবনা শূন্য, এটা জানার পরেও। এই দুধের থেকে জল আলাদা করার কাজটা খুব যত্ন করে করেছিলেন মলয়, এবং ওসি হোমিসাইডের নির্দেশ অনুযায়ী মঞ্জু দেবীর যারা পরিচিত ছিলেন তাদেরকে নিয়মিত জিজ্ঞাসাবাদ করে চলেছিলেন লাগাতার। আচ্ছা মিসেস মিত্র, আপনার মায়ের বাজার হাট এসব তো আপনারাই? হ্যাঁ, আমি বা আমার হাজবেন্ড আসতাম, বাকি ডলি কাকিমারা তো দেখে নিতেন হঠাৎ কিছু দরকার হলে, আর উষাদি তো ছিলই। আচ্ছা, এই যে উষাদি যার কথা বলছেন ইনি খুব বিশ্বস্ত, তাই তো? উষাদিকে 10 বছরেরও ওপর দেখছি, নিজের মায়ের মতো ভালোবাসতো মাকে। এর সঙ্গে উষাদি জড়িত দুঃস্বপ্নেও ভাবতে পারি না। উনি আমাদের ফ্যামিলিরই একজন। ওনার বাড়ি কোথায়? পরিবারে কে কে আছেন জানা আছে? বাড়ি ক্যানিংয়ে, স্বামী মারা যাওয়ার পর একাই থাকেন। এক মেয়ে আছে, বিয়ে হয়ে গেছে। মেয়ে আসতো এই বাড়িতে? এসেছে কয়েকবার, বিয়ের পরে জামাইকে নিয়েও একবার এসেছিল বোধহয়। আর ওই জগদীশ? ওর কথা ঠিক বলতে পারবো না, তবে এই বিল্ডিংয়ে আরো অনেকের বাড়িতেই কাজ করে। খারাপ তো কিছু শুনিনি কখনো। যতই কথাবার্তা বলুন আর জিজ্ঞাসাবাদ যতই চালান না কেন, ঘটনার প্রায় 1 সপ্তাহ পরেও অন্ধকারে কোনো আলোর দিশাই পাচ্ছিলেন না মলয়। এদিকে উপর থেকে চাপ বেড়ে চলেছিল ক্রমশ, অথচ যেদিকেই এগোনোর চেষ্টা করুন না কেন ধাক্কা খাচ্ছিলেন দেওয়ালে। ক্লু মিলছিল না কিছুতেই। আর এই অবস্থায় যা হয়, ক্রমশ ধৈর্য হারাচ্ছিলেন ডিপার্টমেন্টে শান্ত স্বভাবের জন্য পরিচিত মলয়বাবু। কি মলয়, প্রগ্রেস এখনো শূন্য? প্রায় তাই স্যার, তবে নতুন একটা কথা জানতে পেরেছি স্যার। ওই সুমিত রায়, মানে ডলি রায়ের ছেলে, ওর একটা ট্রাভেল এজেন্সি ব্যবসা আছে। তবে বর্তমানে ব্যবসাটা কিন্তু ভালো চলছিল না, টাকা পয়সার দরকার ছিল যথেষ্ট। আচ্ছা, খুন করার কারণ এবং উপায় 2 কিন্তু সুমিতের ছিল স্যার। আর যে সময় উনি অফিস পেরিয়েছিলেন বললেন, তার সঙ্গে কিন্তু মার্ডারের টাইমটার হুবহু মিল আছে। কিন্তু নিজের হাতে? স্যার, নিজের হাতে খুন না করলেও কাউকে দিয়ে করিয়েছেন হয়তো। তবে হ্যাঁ, ফ্ল্যাটে ঢোকার জন্য কিন্তু সুমিতকে দরকার ছিল। কিন্তু সুমিতি হোক বা আর কেউ, লাভ তো কিছু হলো না। পেল তো ওই কটা গয়না বেচে বড়জোর 10,000, আর ব্যাগে ট্যাগে হয়তো আর কিছু টাকা ছিল, তার কতই বা হবে। সেটা খুনিদের ব্যাড লাক স্যার। আলমারির চাবি মিসেস ঘোষাল ওই রান্নাঘরে একটা শিশিতে রাখতেন, ওটা ওরা খুঁজে পায়নি, কিন্তু হ্যাঁ আমরা পেয়েছি।
বেশ, নজরদারি চালিয়ে যাও, সময় কমে আসছে মনে রেখো। কি হলো মলয়, এত সকাল সকাল? স্যার নমস্কার। স্যার একটা ব্যাপার হয়েছে, ওই সুমিত রায় স্যার, সুমিত রায় কল ডিটেলস থেকে দেখলাম গতকাল রাত্রে একজন উকিলের সঙ্গে কথা হয়েছে ওনার, খুব সম্ভবত আলিপুর কোর্টে কাল পরশুর মধ্যে একটা আগাম জামিন বিল মুভ করবে। সেটা কি করে বুঝলে? আমি নিজে ওই নম্বরে উকিলের সঙ্গে কথা বললাম স্যার। ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। হ্যাঁ মলয়, তুমি তাড়াতাড়ি সুমিতকে এক্ষুনি লালবাজারে নিয়ে এসো, রাইট নাও। রাইট স্যার। আসলে কি জানেন, লালবাজারের ছোট্ট সাদামাটা ইন্টারোগেশন রুমের আবহটাই এমন, পরিবেশটাই এমন যে বল প্রয়োগ বা কোনো রকম আদর যত্ন ছাড়াই পোড় খাওয়া অপরাধীদেরও স্নায়ু বিদ্রোহ করতে শুরু করে ওই ঘরটার মধ্যে। চোখে চোখ রেখে যখন প্রশ্নের পর প্রশ্ন ঠান্ডা গলায় ছুটে আসতে থাকে, তখন রক্ষণ আস্তে আস্তে ভঙ্গুর হতে শুরু করে, ভেঙে পড়ে সমস্ত ডিফেন্স। এমন যে কত দেখেছি আমরা। সুমিত রায়ের বেলাতেও যে এমনটাই হবে সেরকমই ভেবেছিলেন মলয়, কিন্তু বাস্তবে সেটা হলো না। সুমিত ভাঙলেনও না, আবার মচকালেনও না। হ্যাঁ, কথা বলেছি উকিলের সঙ্গে, বেশ করেছি। গত 7 দিনে আপনারা 5 বার আমাকে জিজ্ঞাসাবাদ করেছেন, 5 বার, বাড়িতে 2 বার, এই থানায় ডেকে 3 বার। আমার ধারণা হচ্ছে আই থিঙ্ক আপনারা আপনাকে আমাকে অ্যারেস্ট করার কথা ভাবছেন, রেডি হচ্ছেন। তো উকিলের কাছে যাব না? প্রশ্ন করেছি মানে? আমরা তো অন্য অনেককে অনেকবার প্রশ্ন করেছি, প্রয়োজনে আবার করব। কারো মাথায় আগাম জামিনের কথা এলো না, উকিলের সঙ্গে যোগাযোগ করার প্রয়োজন শুধু আপনার হলো। তাতে কি প্রমাণ হয় মিস্টার দত্ত? প্রমাণ? প্রমাণ চাইছেন? লজ্জা করে না আপনার? প্রমাণ পরে আসবে, কিন্তু মোটিভ ছিল আপনার। ব্যবসা তো ভালো যাচ্ছিল না, সেটা আমরা খোঁজ নিয়ে জেনেছি। ভেবেছিলেন মিসেস ঘোষালকে মেরে সমস্ত টাকা পয়সা হাতিয়ে নেবেন। আপনার মা আপনাদের ফ্ল্যাটে যে বেলটা বাজাতেন, আপনি সেটাই বাজিয়েছিলেন, বাজিয়ে নিচে নেমে আসেন। ঘরে ঢুকে চা খেয়ে ওনাকে কুপিয়ে মেরে ফেললেন। শুধু সঙ্গে কে ছিল সেটা জানি না, সেটা আপনাকে বলতে হবে মিস্টার রায়, সেটা আপনাকেই বলতে হবে। বলুন বলুন বলুন, অনেক টাইম আছে, বলুন। দেখুন মিস্টার দত্ত, আপনি যা শুনতে চাইছেন না সেটা আমি বলবো না, কারণ সেটা মিথ্যে বলা হবে। আই অ্যাম ইনোসেন্ট। আপনি যা যা বললেন না, দ্যাটস এ থিওরি, ইমাজিনেশন। খুনটা আমি করিনি। আই ডিড নট মার্ডার এনিবডি। 18ই নভেম্বর 2009 খুনের ঘটনার পর ততদিনে 12টা দিন কেটে গিয়েছে। তবে অন্ধকার কাটেনি। কারোর উপর সন্দেহ থাকলেও প্রমাণের ছিটে ফোটাও জোগাড় হয়নি ততদিনে। ওসি হোমিসাইডের সঙ্গে কথা বলে ক্লান্ত বিধ্বস্ত মনে সেদিন রাতে যখন বাড়ি ফিরছেন মলয়বাবু, তখন মনে হলো বীরভূমে গ্রামের বাড়িতে শেষ যে কবে গিয়েছেন তা মনে পড়ে না। ওই হয়তো প্রায় মাস 4 আগে। পুজোয় তো ছুটি ছাটার প্রশ্ন নেই, তারপর না হয় যাওয়া যাবে এমনটা ভেবেছিলেন। আর এখন যতদিন না পর্যন্ত এই খুনের একটা কুল কিনারা হচ্ছে, ততদিন তো ছুটির কথা বলাই যাবে না। আমাদের পুলিশে একটা কথা চলে, পুলিশের শনিবার নেই, রবিবার নেই, পরিবার নেই। কিন্তু তখনও মলয় জানতেন না আশার আলো দেখা দিতে চলেছে খুব তাড়াতাড়ি। আর 2টো রুটি বলি, আর 2টো রুটি। ধুর মশাই, যা রান্না আপনাদের, এই সবজিগুলো খেয়ে দেখেছেন? কোনো স্বাদই নেই। কেন স্যার, সবজি তো ফ্রেশই ইউজ করি আমরা। দাদা শুনুন, আমি কিন্তু গ্রামের ছেলে, হ্যাঁ, তাই আমাকে ফ্রেশ সবজি চেনাবেন না। কোনটা বাসি আর কোনটা ফ্রেশ সবজি, এর তফাৎটা আমি বুঝি। সে আপনি বুঝতেই পারেন, কিন্তু সবজি তো আমরা একটু বুঝি, দোকান চালাচ্ছি এতদিন। আপনার ভালো না লাগতে পারে, কিন্তু আমাদের কিন্তু রোজ একদম ফ্রেশ টাটকা সবজি আসে ক্যানিং থেকে লক্ষ্মীকান্তপুর থেকে, বজবজ থেকে ট্রেনে করে লোক দিয়ে যায়। তো আশপাশের ভাতের হোটেল দেখছেন এতগুলো, এখানেও দেয়, অনেক বাড়িতেও দেয়। পাড়ার বাড়িতে খোঁজ নিন, ওখান থেকে আসে, রোজ আসে। আলু, পটল, ঝিঙে, ঢ্যাঁড়স সব ফ্রেশ, একদম টাটকা তাজা। যান, ঠিক আছে।
একে তো কেসের কুল কিনারা হচ্ছে না, সারা রাত প্রায় ঘুম নেই বললেই চলে রোজ, প্রতিদিনই প্রায় কালীঘাটের ওই এলাকায় পড়ে আছেন, তার মধ্যে মন মেজাজটাও ঠিক নেই। আর এসবের মধ্যেই এই তুচ্ছ কতগুলো শাকসবজি নিয়ে ধাবার ম্যানেজারের সঙ্গে এই তর্কে জড়িয়ে পড়াটা বেশ খারাপই লাগছিল মলয়বাবুর। কিন্তু ধাবা থেকে বেরিয়ে কয়েক পা যেতে না যেতেই মাথায় হঠাৎ খেলে গেল বিদ্যুৎ। খারাপ লাগা নিমেষে উবে গিয়ে মলয় টের পেলেন একটা প্রবল উত্তেজনা। চোখের সামনে হঠাৎ ভেসে উঠল একটা ছবি। 6ই নভেম্বর সকালে মঞ্জু ঘোষালের রান্নাঘরে রাখা এক ঝুড়ি তাজা সবজি, আর কানে বেজে উঠল মানুষের সেই গলা। বাড়ি ক্যানিংয়ে, স্বামী মারা যাওয়ার পর একাই থাকেন। কি যেন একটা বেশ বলছিলেন না ধাবার ওই ভদ্রলোক? ক্যানিং থেকে শাকসবজি আসে, আশেপাশের বাড়িতেও যায়। হ্যাঁ, এইটাই তো বললেন ধাবার ভদ্রলোক। আরে হ্যাঁ, সেদিন সকালে সেদিন সকালে তার মানে কি? দ্রুত ধাবায় ফিরলেন মলয়, প্রায় ছুটতেই এক প্রকার, এবং পকেট থেকে বার করলেন নিজের আইডেন্টিটি কার্ড। সাব ইন্সপেক্টর মলয় দত্ত, গোয়েন্দা বিভাগ, লালবাজার। স্যার, লালবাজার? মানে আগে বলবেন তো, কিছু ফেলে গেছেন স্যার? শুনুন দাদা, ওই যে বললেন না ক্যানিং লক্ষ্মীকান্তপুর থেকে সবজি আসে, তা ক্যানিং থেকে কারা আসে? স্যার, রোজ তো একই লোক আসে না। কেন স্যার, কি ব্যাপার, কি হচ্ছে? ক্যানিং থেকে শেষ কবে সবজি এসেছিল? পরশু বা তরশু হবে। তার আগে সপ্তাহখানেক আগে বোধ হয়। দাঁড়ান তো, রেজিস্টারটা আনি। রেজিস্টারে তো লেখা থাকে কবে কথাকার মাল ঢুকলো। এই রেজিস্টারটা দে তো, এই রেজিস্টারটা দে। আচ্ছা, আপনি একটা কাজ করুন, রেজিস্টারটা বার করে রাখুন, আমি আধ ঘন্টার মধ্যে আসছি। শুধু ক্যানিংয়ের ইনফরমেশনটা হলেই হবে, আমি আসছি। আর ঘুরে ধাবায় যেতে হয়নি মলয়কে, অ্যাকচুয়ালি প্রয়োজন পড়েনি। উষারানীকে কালীঘাট থানায় ডেকে ফের জিজ্ঞাসাবাদ শুরু করলেন 19শে নভেম্বর। বিকেল তখন প্রায় 4:30। প্রাথমিক জেরায় উষা বলেছিলেন একটাই মেয়ে আছে তার। বিয়ের পর থেকে মেয়ে জামাইয়ের সঙ্গে কোনোই যোগাযোগ নেই তেমন, এবারও তাই বললেন। কিন্তু প্রথমবারের মতো এবার আর বিষয়টাকে হালকাভাবে নেওয়ার কোনো প্রশ্নই ছিল না। This was an information which had to be taken very seriously. কোথায় থাকে আপনার মেয়ে জামাই? ক্যানিং লাইনে থাকে, বারুইপুরের দিকে। গ্রামের নামটা জানি নে। মেয়ের সঙ্গে দেখা সাক্ষাৎ হয় না? না স্যার, নমসে একবার। তা শেষ কবে দেখা হয়েছিল? মাস 6 আগে স্যার, টুম্পার বাচ্চা হওয়ার সময়। বাচ্চাটা বাঁচেনি, হাসপাতালেই মারা গিয়েছিল। আচ্ছা, আপনার জামাইয়ের নামটা বলুন তো, আর ওই টুম্পা বাচ্চা হওয়ার সময় কোন হাসপাতালে ভর্তি হয়েছিল? সুশীল সর্দার। আর হাসপাতালটা ক্যানিংয়ে, ক্যানিং সদর হাসপাতাল। সেদিন সন্ধ্যায় আর বাড়ি ফেরা হয়নি উষা দেবীর। ফের জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানায় বসিয়ে রেখেছিলেন পুলিশ অফিসাররা। তবে বাড়ি ফেরা হয়নি মলয়েরও। এই ক্যানিং কানেকশনটা খুঁজে বার করতে পারলেই যে কেসের কুল কিনারা সম্ভব, এটা ভীষণ ভালোভাবেই বুঝতে পারছিলেন তিনি। ওসি হোমিসাইডকে সবটা জানালেন মলয়। কালীঘাট থানা থেকে পত্রপাঠ রওনা দিল 7-8 জন অফিসারের একটা টিম। গন্তব্য কোথায় আর? ক্যানিং সদর হাসপাতাল। আর একটা কাজ বাকি ছিল, খুব ইম্পর্টেন্ট। রাস্তায় যেতে যেতেই মলয় ফোনে ধরলেন মানসীকে। মানসী অর্থাৎ মঞ্জু দেবীর মেয়ে। আচ্ছা, আপনার মায়ের সবজি কেনাকাটার কি কোনো আলাদা লোক ছিল? না তো, আমি যা কেনার কিনে দিয়ে আসতাম। কেন? না, এমনি। তা মায়ের মৃত্যুর কতদিন আগে সবজি বাজার করে দিয়ে এসেছিলেন? দিন 5 আগে হবে। কেন বলুন তো? না, তেমন কিছু না। যাই হোক, থ্যাংক ইউ। মানসী আর কোনো প্রশ্ন করার আগেই ফোনটা রেখে দিয়েছিলেন মলয়। গাড়িতে বসেই শিরায় শিরায় টের পাচ্ছিলেন শিহরণ, সেই অনুভূতি যা ভাষায় প্রকাশ করা এক প্রকার দুঃসাধ্য। সেই অনুভূতি যা যে কোনো তদন্তকারী অফিসার অনুভব করেন কোনো জটিল মামলা সমাধানের একেবারে দোরগোড়ায় দাঁড়িয়ে। মানসী বলছেন খুনের 5 দিন আগে বাজার করে দিয়ে এসেছিলেন, আর কোনো লোক ছিল না তরি তরকারি সাপ্লাই করার। তাহলে 5 দিন পরেও ঝুড়ি ভর্তি শাকসবজি কি করে থাকলো?
মনে করে দেখুন, ঘটনার দিন তাজা শাকসবজি পাওয়া গিয়েছিল ফ্ল্যাটে। এদিকে মেয়ে শাকসবজি দিয়ে গেছিল 5 দিন আগে। তাহলে ঘটনার দিন শাকসবজিটা তাজা কি করে রয়েছে? তার মানে প্রশ্ন হচ্ছে, মাঝখানে নিশ্চয়ই কেউ এসেছিল। কে এসেছিল? কেন এসেছিল? ক্যানিং সদর হাসপাতালের রেজিস্টার থেকে সুশীল সর্দারের ঠিকানা বের করতে লেগেছিল ওই মাত্র 5 মিনিট। সেখান থেকে বেরিয়ে মাঝেরহাট গ্রামে পৌঁছে সুশীলের বাড়িতে যখন কড়া নাড়লেন মলয়বাবু, রাত তখন 8:30 পেরিয়ে 9টা। সুশীল সর্দার? হ্যাঁ স্যার, হ্যাঁ। তো গয়নাগাটি যা কালীঘাট থেকে নিয়েছিলি বার কর, আর যেটা দিয়ে খুন করেছিলি সেটাও। বলছি স্যার, সব বলছি। তবে আমি একা করিনি, কাকাও ছিল। কাকা? স্বপন সর্দার স্যার, স্বপন কাছেই থাকে। নিয়ে চল কাকার বাড়ি। বাড়িতে পাবেন না স্যার, বাজারে কাকার অনেক ধার দেনা, বাড়িতে থাকে না। আমি জানি কোথায় থাকে স্যার, চলুন। গাড়িতে ফিরতে ফিরতেই মঞ্জু ঘোষাল হত্যা মামলার বৃত্তান্ত খুলে বলেছিল সুশীল এবং স্বপন। জানা গেল ঠিক কি ঘটেছিল, কিভাবে ঘটেছিল এবং কেন ঘটেছিল। স্যার, আমরা এমনিতে চাষবাস করি, মাঝে মধ্যে সবজি বেচতে যাই কলকাতায়, কিন্তু রোজগারে আর কুলোচ্ছিল না স্যার। বাবা মা দুজনেই রোগ ভোগে বিছানায় শোয়া। বিয়ে করেছি 2 বছর আগে স্যার। সব মিলিয়ে টানতে পারছি না স্যার। আর কাকা? কাকা কি করে? জুয়ার নেশা স্যার, একটা পয়সাও রাখতে পারতো না। আজ এখানে কাল ওখানে পালিয়ে বেড়াতো স্যার, পাওনাদারদের জ্বালায়। আমি দেখতাম আর ভাবতাম আমার অবস্থাও যদি এরকমই হয়। তাই বলে খুন? না স্যার, খুনের কথা ভাবিনি। কি করি ভাবতে ভাবতে একদিন মনে পড়লো কালীঘাটের দিদার কথা। বিয়ের পর টুম্পার মা আমাদের নিয়ে গেছিল ওনার কাছে। টুম্পার মা ওখানেই কাজ করে অনেক বছর, কিন্তু হুট করে গিয়ে পড়লে তো আর টাকা দেবে না, তাই ভেবেছিলাম কেড়েই নেব। তারপর কাকাকে বললাম কালীঘাটে এক বুড়ি দিদার বাড়ি চিনি আমি। দাদু মারা গেছে, দাদু দিদা দুজনেই ভালো চাকরি করতো। গিয়ে টাকা চাইবো, না দিলে কেড়ে নেব। কাকা রাজি হয়ে গেল। তো একটা ব্যাগে কিছু সবজি আর ছুরি নিয়ে ট্রেনে বসে পড়লাম ভোর ভোর। অদ্ভুত তো, এর আগে চুরি ডাকাতি করেছিস? না স্যার, কোনোদিনই না। এ তো শুধু অভাবের জ্বালায় স্যার। বুঝেছি। তারপর? কে? দিদা, আমি সুশীল। কে সুশীল? সুশীল উষার জামাই। এদিকে কাজে এসেছিলাম, ভাবলাম দেখা করে যাই। আমাকে মনে নেই? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। প্রথমটা চিনতে পারিনি। তা তোমার সঙ্গে কে আছে ওটা? ও স্বপন, আমার কাকা। আমার মতোই ক্ষেত খামারির কাজ করে। আপনার জন্য একটু টাটকা সবজি এনেছি দিদা। তা বেশ, বসো বসো, চা খেয়ে যাও 1 কাপ। আসলে দিদা, আপনাকে আরো একটা কথা বলার ছিল। মানে একটু টাকার দরকার আর কি। শোধ করে দেবো, আমি খুব তাড়াতাড়ি শোধ করে দেবো। টাকা? সে আবার কি কথা? টাকা আমি এখন দিতে পারবো না। উষা জানে তোমরা এখানে টাকা চাইতে এসেছো? না, উনি জানেন না। তোমরা এখন যাও বাবু, আমার অনেক কাজ আছে। যাও তো, যাও, এক্ষুনি যাও, যাও যাও। মঞ্জু যাতে চিৎকার করতে না পারেন সেজন্য কাপড় দিয়ে মুখ চেপে ধরেছিল স্বপন। মুখে ঘুষিয়ে চালিয়েছিল সেই, আর হাতের আংটির ঘায়ে ছড়ে গিয়েছিল গাল। এরপর তাকে আর বাঁচতে দেওয়া যায় না সেটা বুঝে পেটে গলায় ছুরি চালিয়েছিল সুশীল। যন্ত্রণায় ছটফট করতে করতে একেবারে নিথর হয়ে গিয়েছিলেন মঞ্জু দেবী। আলমারির চাবি আঁতিপাতি করে খোঁজার সময় একবার বেল বেজেছিল, কিন্তু দরজা খোলেনি তারা। আলমারির চাবিটা যখন পেল না, তখন এদিক ওদিক হাতড়ে 1000-2 টাকা এবং মঞ্জু দেবীর গায়ের গয়না খুলে নিয়ে ফ্ল্যাটের দরজা অল্প ফাঁক করে কেউ আছে কি নেই সেটা চট করে দেখে নিয়ে নেমে যায় দুজনে নিঃশব্দে। সাক্ষ্য প্রমাণের অভাব ছিল না কোনো। যে ব্যাগে করে তারা ছুরিটা এনেছিল, মঞ্জু দেবীকে খুন করে পালিয়ে যাওয়ার সময় বালিগঞ্জ স্টেশনের কাছে একটা ঝোপের ধারে সেই ব্যাগ শুদ্ধ ছুরিটাকে ফেলে দিয়ে যায় সুশীল। বয়ান অনুযায়ী উদ্ধার হয় সেই ছুরি আর ব্যাগটা। লুট করা গয়না বারুইপুরের এক দোকানে বন্ধক রেখেছিলেন স্বপন। উদ্ধার হয় সেগুলো। দোকানি আদালতে চিহ্নিত করেন স্বপনকে।
আর মানসী শনাক্ত করেন মায়ের গয়না। এছাড়াও ফ্ল্যাটে পাওয়া আঙুলের ছাপ হুবহু মিলে যায় সুশীল এবং স্বপনের ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে। কোর্টে গোপন জবানবন্দিতে নিজের দোষ স্বীকার করে স্বপন। আর সর্বোপরি 2017 সালের সেপ্টেম্বর মাসে আদালতের রায় বেরোয়। মহামান্য আদালতের বিচারে স্বপন এবং সুশীল এদের দুজনের জন্যই যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন মহামান্য হাইকোর্ট। পরিচিত ভেবে মঞ্জু দরজা খুলেছিলেন, বিশ্বাস করে চাও খাইয়েছিলেন, কিন্তু তারপর খুন হয়ে গিয়েছিলেন নৃশংসভাবে। শেষ বিচারে তাহলে ঠিক কি দাঁড়ায় এই মামলার নির্যাস, এই মামলার সার কথা? বিশ্বাসঘাতক। আজ এই পর্যন্তই। ফিরে আসছি পরের সপ্তাহে ক্রাইম ক্রনিকলসের আরো একটি রোমাঞ্চকর গল্প নিয়ে, যা গল্প হলেও সত্যি। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।